মেটালার্জির অলরেডি তোমরা 3টে ক্লাস করে ফেলেছো। এটা আজকে 4 নম্বর ক্লাস। একদম প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল, একটা জেনারেল ডিসকাশন হয়েছিল যে বিভিন্ন ধাতু কী করে নিষ্কাশন করা যায়। আর তার পরের দুটো ক্লাসে তোমরা দুটো ধাতু সম্পর্কে আলাদা আলাদা করে জেনেছো। প্রথম ছিল অ্যালুমিনিয়াম আর সেকেন্ড ছিল আয়রন। আজকে 3 নম্বর ধাতু পড়ব, সেটা হচ্ছে কপার। কপারের সংকেত তোমরা জানো Cu এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। কপার মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়, তবে তার পরিমাণ খুব বেশি নয়। বেশিরভাগ কপারই যৌগ অবস্থায় প্রকৃতিতে থাকে। কিছু প্রধান আকরিকের নাম নিচে লিস্ট করা হয়েছে, দেখো। কিছু কার্বনেট জাতীয় আকরিক আছে, কিছু অক্সাইড জাতীয় আকরিক আছে, আর কিছু সালফাইড জাতীয় আকরিক রয়েছে। এদের মধ্যে অন্যতম আকরিক হচ্ছে কপার গ্লান্স। কিন্তু এটা ছাড়াও যেটা প্রধান ধাতু নিষ্কাশনের জন্য ব্যবহার হয় কপারের ক্ষেত্রে, প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাইটিস। কপার পাইরাইটিসের সংকেত দেখে নাও, Cu2s Fe2s3। তো বর্তমানে যে পদ্ধতিতে কপার উৎপন্ন করা হয় তাতে পরপর কয়েকটা প্রক্রিয়ার সাহায্য নিতে হয়, এবং সেই প্রক্রিয়াগুলোকেই ধাপে ধাপে এই ফ্লোচার্টে দেখানো হয়েছে। এখানে আমরা মূলত কপার পাইরাইটিস থেকে কি করে ধাতব কপার নিষ্কাশন করা হচ্ছে সেটাই আমরা ধাপে ধাপে দেখব। তো আমরা শুরু করছি যে আকরিক নিয়ে, তার নাম হচ্ছে কপার পাইরাইটিস। তার সংকেত দেখতে পাচ্ছ যে Cu2s Fe2s3। তো আকরিককে আমরা গোটা অবস্থায় নিয়ে তো কাজ করি না, তাকে প্রথমেই আমরা চূর্ণ করে নিই, যেটাকে বলা হয় আকরিকের চূর্ণীকরণ। তো এই আকরিককেও প্রথমেই ছোট 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 অংশে ভাগ করে তাকে চূর্ণ করা হচ্ছে। সেই চূর্ণীকৃত আকরিককে পাঠানো হচ্ছে, যে 1 নম্বর সার্কেল করা রয়েছে দেখো, গাড়িকরণের জন্য। এই স্টেপটাকে বলা হচ্ছে আকরিকের গাড়িকরণ। গাড়িকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রসেস নেওয়া হয়। একদম প্রথম দিনের ক্লাসে দেখিয়েছিলাম যে তৈল ভাষণ পদ্ধতি, চৌম্বক ক্ষেত্রের সাহায্যে পৃথকীকরণ, সেইগুলো বিভিন্ন ধরনের পদ্ধতি ছিল। তো যেহেতু কপারের ক্ষেত্রে সালফাইড জাতীয় আকরিক নিয়ে আমরা কাজ করছি, সে কারণে এক্ষেত্রে তৈল ভাষণ পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। তো তৈল ভাষণ পদ্ধতিতে কি করা হচ্ছে দেখো, আকরিককে সূক্ষ্মভাবে প্রথমে চূর্ণ করে নিয়ে বড় বড় চৌবাচ্চার জলে মিশিয়ে সেই জলের সঙ্গে দুটো জিনিস মেশাতে হয়। 1 নম্বর হচ্ছে পাইন তেল, আর 2 নম্বর হচ্ছে সোডিয়াম জ্যানথেট। মিশিয়ে মিশ্রণের সঙ্গে তীব্র বেগে বায়ুপ্রবাহ চালনা করা হয়। বায়ু চালনা করলে প্রচুর ফেনা উৎপন্ন হয়, এবং এই ফেনার সঙ্গে কপার আর আকরিকের মধ্যে যে অন্যান্য ধাতুর সালফাইড থাকে, সেই কণাগুলো ওই ফেনার সঙ্গে আটকে ওপর দিকে ভেসে ওঠে। বালি, মাটি, এই ধরনের যা পদার্থ থাকে সেগুলো জলে ভিজে নিচে থিতিয়ে পড়ে। অ্যারো দিয়ে পয়েন্টিং করা আছে দেখো, বালি আর মাটি নিচে থিতিয়ে পড়ছে, আর ওপরে যে ফেনাটা তৈরি হচ্ছে সেই ফেনার মধ্যে কিন্তু আকরিকের কণা আটকে রয়েছে। তো আমরা যদি এই ফেনাটাকে কালেক্ট করে নিয়ে তাকে যদি ড্রাই করি, ফেনাগুলো সংগ্রহ করে গরম বাতাস দ্বারা শুষ্ক করে নিয়ে তাকে যদি পৃথক করি, তাহলে সেটা আমরা গাড়িকৃত আকরিক পেলাম। এই যে গাড়িকৃত আকরিক পেলাম তৈল ভাষণ পদ্ধতির সাহায্যে, এই আকরিকটুকু নিয়ে আমরা পরের স্টেপে যাব, সেটা হচ্ছে 2 নম্বর সার্কেল করা রয়েছে দেখো, তাপ জারণ। যেহেতু আকরিক এখানে সালফাইড জাতীয়, কাজেই এক্ষেত্রে ভস্মীকরণ করতে পারবো না। তোমরা জানো, এর আগেও আলোচনা হয়েছে যে সালফাইড জাতীয় আকরিকের ক্ষেত্রে তাপ জারণ করা হয়। তো সেখানে কি করা হবে, গাড়িকৃত যে আকরিকটা পাওয়া গেল তাকে একটা পরাবর্ত চুল্লির মধ্যে বায়ু প্রবাহ দ্বারা গলনাঙ্কের কম উষ্ণতায় উত্তপ্ত করা হবে। যখনই উত্তপ্ত করা হচ্ছে, আকরিকের মধ্যে যে আর্সেনিক, সালফার, কিছু জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এগুলো থাকে, এগুলো উদ্বায়ী পদার্থ রূপে দূর হয়ে যায়। তাহলে কিছু অশুদ্ধি আমরা বার করে দিলাম হিট দিয়ে, উদ্বায়ী যারা ছিল তারা বেরিয়ে গেল। এখন আকরিকের মধ্যে আছে কপার আছে আর আয়রন আছে। আয়রন যেহেতু কপারের চেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ, সেই কারণে
সহজেই জারিত হয়ে এফইও আর এফইএস এই দুটো জিনিস উৎপন্ন করে। পরাবর্ত চুল্লির মধ্যে কি রিয়াকশন ঘটছে সেটা অ্যারো দিয়ে দেখো নিচে দেখানো হয়েছে, এবং রিয়াকশনগুলো খেয়াল করলে দেখতে পাবে যে আয়রন জারিত হয়ে ফেরাসের একটা অক্সাইড উৎপন্ন করছে আর একটা সালফাইড উৎপন্ন করছে, এফইও আর এফইএস। Cu2s যেটা ছিল সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে এই হয়ে গেল তাপজারণ। তাপজারণের ফলে যে তাপজারিত আকরিকটুকু আমাদের রইল তার মধ্যে প্রধানত রয়েছে কারা? Cu2s যেটা অপরিবর্তিত থাকলো, কিছু এফইএস উৎপন্ন হলো আর কিছু এফইও উৎপন্ন হলো। তাহলে তাপজারিত আকরিকের মধ্যে Cu2s, এফইএস এবং এফইও এই তিনটি জিনিস রয়েছে, এবং কিছু অপদ্রব্য রয়েছে যেরকম সিলিকা। তো এবার এই তাপজারিত আকরিকের সঙ্গে সামান্য পরিমাণে কোক মেশাবো, অ্যাডোর ওপরে কোক লেখা রয়েছে, কিছু বালি মেশাতে হবে এবং সামান্য চুনা পাথর মিশিয়ে এই মিশ্রণটাকে 3 নম্বর সার্কেল করা রয়েছে দেখো, 3rd স্টেপে আমরা বিগলনের জন্য পাঠাচ্ছি। বায়ু চুল্লির মধ্যে বা ব্লাস্ট ফার্নেসের মধ্যে উচ্চ উষ্ণতায় প্রচুর বায়ু প্রবাহ দ্বারা এই মিশ্রণকে গলানো হয়। গলালে এর ভেতরে যে কোক রয়েছে সেই কোক উষ্ণ বাতাসে জ্বলে প্রচুর তাপ উৎপন্ন করে। এই উচ্চ উষ্ণতায় এই যে কোক প্রচুর তাপ উৎপন্ন করছে, এই উচ্চ উষ্ণতায় আয়রন সালফাইড মানে এফইএস সেটা অক্সাইডে পরিণত হয়, মানে এফইও গঠন করে। ব্লাস্ট ফার্নেসের মধ্যে কী কী রিয়াকশান হচ্ছে নিচে অ্যারো দিয়ে দেখানো আছে, সেখানে খেয়াল করো। সেকেন্ড যে রিয়াকশানটা সেখানে এফইএস যেটা ছিল সেটা পরিণত হয়েছে এফইওতে। কিছু Cu2s মানে কপারের যে সালফাইডটা ছিল কিউপ্রাস সালফাইড, সেটা কিন্তু অক্সিজেনের প্রতি আসক্তি কপারের চেয়ে আয়রনের বেশি, সেই জন্য সামান্য কিউপ্রাস অক্সাইড যেটা উৎপন্ন হচ্ছে পুনরায় ফেরাস সালফাইডের সঙ্গে বিক্রিয়ায় আবার Cu2s-এ পরিণত হচ্ছে। রিয়াকশন দেখো, প্রথম বিক্রিয়ায় Cu2s Cu2O গঠন করছে, পুনরায় Cu2O এফইএস-এর সঙ্গে বিক্রিয়ায় Cu2s-এই পরিণত হচ্ছে। তার মানে কিউপ্রাস সালফাইড যেটা ছিল সেটাও অপরিবর্তিতই রইল। এফইও যেটা উৎপন্ন হচ্ছে সেকেন্ড স্টেপে, যে সিলিকাটা আমরা যোগ করেছিলাম বিগলনের আগে, সেই সিলিকার সঙ্গে যুক্ত হয়ে FeSiO3 ফেরাস সিলিকেট যেটা ধাতু মল হিসেবে এই স্টেপে উৎপন্ন হচ্ছে। বায়ু চুল্লির নিচের অংশে যেখানে উষ্ণতা খুব বেশি থাকে, উৎপন্ন কিউপ্রাস সালফাইড এবং ফেরাস সিলিকেট যেটা ধাতু মল হিসেবে উৎপন্ন হলো, সেটা ওই বায়ু চুল্লির নিচে একটি প্রকোষ্ঠে দুটো পৃথক স্তরে জমা হয়। ধাতুমল যেহেতু হালকা সেটা ওপরে থাকে, আর কিউপ্রাস সালফাইড যেহেতু ভারী সেটা নিচে থাকে। ধাতুমল হালকা বলে ওপরে ভাসতে থাকে। তো ওপরের যে হালকা স্তরটা সেটা একটা নল দিয়ে বের করে নেওয়া হয়, আর নিচের যে ভারী স্তর কিউপ্রাস সালফাইড সেটা আলাদা নল দিয়ে বের করে নেওয়া হয়। বায়ুচুল্লির নিচের দিকে দেখো দুটো নির্গম নল রয়েছে। বায়ুচুল্লির গঠন আগের দিনে আয়রনের আলোচনার সময় সেখানে কিন্তু দেখানো হয়েছিল, সেম গঠন এখানেও। তো আমরা প্রথমে উপরের নল দিয়ে ধাতু মলকে বার করে অপসারণ করে ফেলছি, কারণ ওটা অশুদ্ধি। আর যেটা ভারী অংশ মানে কিউপ্রাস সালফাইড সেটা নিচের নল দিয়ে সংগ্রহ করা হচ্ছে। গলিত যে কিউপ্রাস সালফাইড আমরা সংগ্রহ করছি তার মধ্যে সামান্য পরিমাণে ফেরাস সালফাইড এবং ফেরাস অক্সাইড এই দুটো মিশে থাকে, এবং এই মিশ্রণকে বলা হয় ম্যাট, যেটা পাশে সার্কেল করে দেখানো রয়েছে, এবং তার মধ্যে কি কি রয়েছে নিচে লেখাও রয়েছে। Cu2s আছে, তার সঙ্গে সামান্য FeO আর সামান্য FeS মিশ্রিত অবস্থায় রয়েছে, আর কিছু সিলিকা অশুদ্ধ হিসেবে থেকে থাকে। এই ম্যাটের মধ্যে কপারের শতকরা পরিমাণ থাকে 55 ভাগ। এই যে ম্যাট পেলাম
এই ম্যাটকে নিয়ে আমরা 4 নম্বর স্টেপে যাব, তার নাম হচ্ছে শতবিজারণ। শতবিজারণ প্রসেসে কাকে বলা হয়? শতবিজারণ তোমরা আগে পড়েছো যে বাইরে থেকে কোনো বিজারক লাগে না, সিস্টেমের মধ্যেই কেউ বিজারক হিসেবে কাজ করে বিজারণ ঘটায়, সেই জন্যই নাম হচ্ছে শতবিজারণ। তো শতবিজারণ ঘটানো হয় বিসিমার কনভার্টারে। আয়রনের ক্ষেত্রেও কিন্তু তোমরা বিসিমার কনভার্টার পড়েছিলে, সেই একই কনসেপ্ট এখানে। বিসিমার কনভার্টারে শতবিজারণ ঘটানো হয়। বিসিমার কনভার্টার দেখতে অনেকটা ডিমের মতন গোলাকার, এবং এর বাইরের দিকটা স্টিল দ্বারা নির্মিত হয়, আর ভেতরের দিকে ম্যাগনেসাইট বা ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে। তো আগের স্টেপে আমরা যে গলিত ম্যাট পেলাম, সেই গলিত ম্যাটকে সোজাসুজি বায়ু চুল্লি থেকে এই বিসিমার কনভার্টারে নেওয়া হয়, এবং প্রয়োজন মতন এর সঙ্গে সামান্য বালি যোগ করা হয়। গলিত ম্যাটের মধ্যে দিয়ে যে বিসিমার কনভার্টারের মাঝের দিকে দেখো সছিদ্র একটা নল রয়েছে, সেই সছিদ্র নলের সাহায্যে তীব্র বেগে উত্তপ্ত বায়ু চালনা করা হয়। খুব উচ্চ উষ্ণতায় এবং তীব্র বায়ু প্রবাহে ম্যাটের মধ্যে যেটুকু আয়রন সালফাইড থাকে সেটা জারিত হয়ে ফেরাস অক্সাইড গঠন করে। উৎপন্ন যে ফেরাস অক্সাইড সেটা সিলিকার সঙ্গে যুক্ত হয়ে ফেরাস সিলিকেট ধাতুমল গঠন করে, এবং হালকা বলে সেটা ওপরে ভেসে ওঠে। তখন আমরা কি করি? কনভার্টারকে কাত করে সেই ধাতুমল ফেলে দিই, কারণ ওটা অশুদ্ধি পোর্শন। ধাতুমলকে ফেলে দেওয়া হলো। এবার কনভার্টারকে আবার সোজা করে নিয়ে প্রবল বেগে উত্তপ্ত বায়ুস্রোত চালনা করা হয়। এর ফলে কি হয়? যে CO2টা রয়েছে কিউপ্রাস সালফাইড, তার কিছু অংশ জারিত হয়ে কিউপ্রাস অক্সাইড গঠন করে। রিয়াকশানে দেখো কিউপ্রাস সালফাইড থেকে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে। এই যে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হলো, আর কিছু পরিমাণ কিউপ্রাস সালফাইড অবশিষ্ট রয়ে গেল, সেই অবশিষ্ট কিউপ্রাস সালফাইড এই উৎপন্ন কিউপ্রাস অক্সাইডকে বিজারিত করবে এবং বিজারণ ঘটিয়ে ধাতব কপার উৎপন্ন করবে, যেটা সেকেন্ড রিয়াকশানে খেয়াল করো যে CO2S যেটা অবশিষ্ট পড়েছিল সেটাই উৎপন্ন CO2 এর সঙ্গে বিক্রিয়া করে শতবিজারণ ঘটাচ্ছে এবং ধাতব কপার উৎপন্ন করছে। শতবিজারণ কেন বলা হচ্ছে? যেহেতু এখানে বাইরে থেকে কোনো বিজারক আমাদের যোগ করতে হচ্ছে না, সিস্টেমেই কিছু কিউপ্রাস সালফাইড অবশিষ্ট থেকে যাচ্ছে যেটা বিজারক হিসেবে কাজ করছে। তো এইটা হয়ে গেল শতবিজারণ প্রক্রিয়া, এবং এর মাধ্যমে আমরা ধাতব কপার পেলাম। এই যে ধাতব কপার উৎপন্ন হচ্ছে বিসিমার কনভার্টারের মধ্যে, এই যে গলিত কপার, এটা যখন ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে যখন জমে কঠিন হচ্ছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। কঠিন হওয়ার সময় এর মধ্যে থেকে সালফার ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। গ্যাসটা যখন বেরিয়ে যায় তখন সেই উৎপন্ন কপারের গায়ে ছোট ছোট গর্ত বা ফোস্কার মতন দাগ থেকে যায়, এবং জিনিসটা যখন কঠিন হয় জমে, তখন সেই কপারের গায়ে গোল গোল ফোস্কার মতন দাগ দেখতে পাওয়া যায়। এই কপারটাকে বলা হয় ব্লিস্টার কপার। ব্লিস্টার কপার দেখো বিসিমার কনভার্টার থেকে অ্যারো দিয়ে আমরা ব্লিস্টার কপার পাচ্ছি, এবং এই যে ব্লিস্টার কপার পাওয়া গেল, এর মধ্যে 96 থেকে 98% কপার থাকে। বাকি 2% থাকে বিভিন্ন অপদ্রব্য, যেরকম আয়রন, সালফার, আর্সেনিক, লেড বা সামান্য পরিমাণে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এইসব ধাতুগুলো মিশ্রিত অবস্থায় থাকে। তো এবার তো এই অপদ্রব্যগুলোকেও দূর করতে হবে, তার জন্য আমরা পরিশোধন করব, ধাতুর রিফাইনিং করব। তার জন্য আমরা 5 নম্বর স্টেপে যাচ্ছি, বিশুদ্ধিকরণ। কপারের বিশুদ্ধিকরণ দুভাবে ঘটানো হয়, একটা হচ্ছে তাপ শোধন প্রক্রিয়ায়, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তাপ শোধন যদি করা হয় তাহলে
যে বিশুদ্ধ কপারটা পাওয়া যায় তার পরিমাণ 99.5%। আর যদি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধিকরণ করা হয় তাহলে যে বিশুদ্ধ কপার পাওয়া যায় তার পরিমাণ হচ্ছে 99.99%। তার মানে বুঝতেই পারছো যে বিশুদ্ধির পরিমাণ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বেশি, তা সেই কারণে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটাই আমরা বেশি প্রেফার করি। তো এখানে 5 নম্বরে তড়িৎ বিশ্লেষণ প্রণালীকেই নেওয়া হচ্ছে। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি করা হয় দেখো, একটা ট্যাঙ্ক নেওয়া হয় যেটা লেডের আস্তরণযুক্ত ট্যাঙ্ক, তার মধ্যে লঘু H2SO4 মেশানো কপার সালফেট দ্রবণ নেওয়া হয়। এর মধ্যে অশুদ্ধ কপার বা ব্লিস্টার কপার যেটা উৎপন্ন হলো আমাদের, ব্লিস্টার কপার থাকে অ্যানোড হিসেবে, আর বিশুদ্ধ কপারের পাত থাকে ক্যাথোড হিসেবে। আর তড়িৎ বিশ্লেষ্য বললাম লঘু H2SO4 মেশানো কপার সালফেট দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। তো এই প্রসেসে তড়িৎ বিশ্লেষণ এবার ঘটানো হয়। তড়িৎ বিশ্লেষণ যখন ঘটানো হচ্ছে বুঝতেই পারছো যে অশুদ্ধ তামা রয়েছে অ্যানোড হিসেবে আর বিশুদ্ধ তামা রয়েছে ক্যাথোড হিসেবে। এই ঘটনাটা তোমাদের আগেও ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে পড়িয়েছিলাম, যেখানে সক্রিয় তড়িৎদ্বার ওই ব্যাপারটা আলোচনা হয়েছিল, ওখানেও দেখে নেবে যে ওখানে ঘটনাটা কি ঘটছিল। যেখানে অবিশুদ্ধ কপার অ্যানোড থেকে কপার Cu2+ আয়ন রূপে দ্রবণে আসছে এবং Cu2+ আয়নগুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে ক্যাথোডের গায়ে জমা হচ্ছে। তাহলে একদিকে অ্যানোডের ক্ষয় হচ্ছে, অন্যদিকে ক্যাথোড পুরু হচ্ছে। অ্যানোডের যখন ক্ষয় হচ্ছে, অ্যানোডে রয়েছে অবিশুদ্ধ কপার। অবিশুদ্ধ মানে সেই অ্যানোডের মধ্যে গোল্ড, প্লাটিনাম এই সমস্ত ধাতু কিছু কিছু পরিমাণে রয়েছে। তো তড়িৎ বিশ্লেষণ চলাকালীন কি করা হয়, অ্যানোডের চারদিকে একটা মসলিনের থলি আটকে দেওয়া হয়। যখন অ্যানোডের ক্ষয় হচ্ছে তখন অ্যানোডের মধ্যে থাকা এই সমস্ত গোল্ড, প্লাটিনাম, সিলভার এই ধাতুগুলো ক্ষয়ে ক্ষয়ে কাদার আকারে এসে ওই মসলিনের থলিতে জমা হয় এবং এটাকে আমরা বলি অ্যানোড মাড। ক্যাথোডে কপার জমা হচ্ছে, ফলে ক্যাথোড পুরু হচ্ছে এবং এই যে কপারটা জমা হচ্ছে এখানে কিন্তু অশুদ্ধির পরিমাণ প্রায় থাকে না বললেই চলে এবং এইভাবে উৎপন্ন কপারের যে পিউরিটি সেটা হচ্ছে 99.99%। রাসায়নিক বিক্রিয়া হিসেবে কি ঘটছে সেটা নিচে দেখে নাও, যে কপার সালফেট যেটা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ইউজ হয়েছিল ভেঙে দুটো আয়ন তৈরি হচ্ছে Cu2+ আর SO4 2-। অ্যানোডে কপার ক্ষয়ে ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন রূপে দ্রবণে আসছে আর Cu2+ আয়নগুলোই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার গঠন করছে, যেটা ক্যাথোডের গায়ে আস্তরণ ফেলছে, অর্থাৎ ক্যাথোড মোটা হচ্ছে। তো এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে অশুদ্ধ কপার থেকে বা ব্লিস্টার কপার থেকে বিশুদ্ধ কপার উৎপন্ন করছি, যেখানে পিউরিটি হচ্ছে 99.99%। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ না করে আরেকটা পদ্ধতি যদি প্রয়োগ করি, যেটা বললাম তাপ শোধন, সেটাও অনেক সময় করা হয়। পিউরিটির পরিমাণ একটু কম থাকে কিন্তু এই পদ্ধতিও অ্যাপ্লিকেবল হয়। সেখানে কি করা হচ্ছে দেখো, তাপ শোধন প্রক্রিয়ায় কনভার্টার থেকে যে উৎপন্ন কপার তার মধ্যে কিছু অশুদ্ধি মেশানো থাকে এবং এই কপারকে সিলিকার আস্তরণ দেওয়া পরাবর্ত চুল্লির মধ্যে বায়ু প্রবাহে গলানো হয়। গলালে কি হয়, সামান্য কিছু কপার অক্সাইড গঠন করে। সেই জন্য গলিত কপারের মধ্যে কিছু কোক চূর্ণ ছড়িয়ে একটা কাঁচা কাঠের দণ্ড দিয়ে আলোড়ন করা হয়। এর ফলে কাঁচা কাঠ থেকে যে কয়লা আর হাইড্রোকার্বন গ্যাস উৎপন্ন হয় সেগুলো উৎপন্ন কপার অক্সাইডকে বিজারিত করে ধাতব কপার উৎপন্ন করে এবং এই প্রসেসে যে ধাতব কপার পাওয়া যাচ্ছে
সেখানে কপারের পিউরিটি হচ্ছে 99% বা 99.5%, খুব বেশি হলে। রিয়াকশন যেটা ঘটছে দেখে নাও, যে হাইড্রোকার্বন গ্যাস উৎপন্ন হচ্ছে আর কয়লা উৎপন্ন হচ্ছে, সেগুলোই কপার অক্সাইডকে বিজারিত করছে এবং ধাতব কপারই উৎপন্ন করছে। তো এটা হচ্ছে তাপ শোধন প্রসেস, যেখানে কপারের পিউরিটি সামান্য কম, আর যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে পিউরিটি একটু বেশি পাওয়া যায়। তো এই হলো, আমরা একদম শুরু থেকে কপার পাইরাইটস নিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে ধাপে ধাপে 5টা ধাপে এবং চূর্ণীকরণ নিয়ে টোটাল 6টা ধাপে বিশুদ্ধ কপার উৎপন্ন করলাম। তো এইভাবে আকরিক থেকে বিশুদ্ধ কপার নিষ্কাশন হলো। বিসিমার কনভার্টার তোমরা আয়রনের ক্ষেত্রেও দেখেছিলে, এখানে কপার নিষ্কাশনও বিসিমার কনভার্টার ব্যবহার হলো, কিন্তু তাদের কিছু পার্থক্য রয়েছে। নিচের যে ছবিটা দেওয়া রয়েছে, প্রথমটা হচ্ছে যখন স্টিল উৎপন্ন হয়েছিল লোহার ক্ষেত্রে বিসিমার কনভার্টার, আর সেকেন্ড ছবিটা হচ্ছে যখন কপার নিষ্কাশন হচ্ছে তখনকার বিসিমার কনভার্টার। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, স্টিল উৎপাদনের জন্য কনভার্টারের মধ্যে যখন কাস্ট আয়রনকে রেখে বায়ুপ্রবাহ চালনা করা হচ্ছে, তখন কনভার্টারের নিচে অবস্থিত নলের মধ্যে দিয়ে বায়ু চালনা হচ্ছে। ছবিতে খেয়াল করো, নিচের দিকে অনেকগুলো নল রয়েছে। কিন্তু যখন কপার উৎপাদন করা হচ্ছে তখন কিন্তু কনভার্টারের বায়ুবাহী নলগুলো তলদেশে না থেকে মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। সছিদ্র নলের মধ্যে দিয়ে বায়ু আমরা চালনা করছি। আর সেকেন্ড হচ্ছে, কাস্ট আয়রনে যে অশুদ্ধি থাকে, যেরকম সালফার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, এদের ওপর নির্ভর করে কনভার্টারের ভেতরের দেওয়ালে হয় আম্লিক না হলে ক্ষারকীয় পদার্থের আস্তরণ থাকে। কিন্তু কপার নিষ্কাশনের বেলায় কিন্তু কনভার্টারের ভেতরের দেওয়ালে কেবলমাত্র ক্ষারকীয় পদার্থেরই আস্তরণ থাকে, যেটা আমি শতবিজারণ স্টেপটা শুরু করার আগে বলেছিলাম যে বিসিমার কনভার্টারের ভেতরের দেওয়ালে ম্যাগনেসিয়াম অক্সাইডের আস্তরণ থাকে বা ম্যাগনেসাইটের আস্তরণ থাকে, সেটা হচ্ছে কিন্তু ক্ষারকীয় পদার্থ। কিন্তু স্টিলের বেলায় কিন্তু হয় আম্লিক থাকবে না হলে ক্ষারকীয় পদার্থের আস্তরণ থাকবে, সেটা ডিপেন্ড করে কী ধরনের অশুদ্ধি আছে তার উপর। কিন্তু কপারের বেলায় কেবলমাত্র ক্ষারেরই আস্তরণ থাকে। এটাই হচ্ছে দুটো হচ্ছে মূল পার্থক্য। নেক্সট হচ্ছে কপারের কিছু ধর্ম তোমাদের পড়তে হবে। ভৌত ধর্ম তো চোখেই দেখা যায় যে কপারের রং হচ্ছে লাল বর্ণের হয়, কপার তামাটে লাল রঙের হয়, আর কপার নমনীয় হয়, ঘাতসহ হয়, প্রসারণশীল ধাতু হয়, তাপ তড়িৎ পরিবহন করতে পারে। রাসায়নিক বিক্রিয়ার কিছু রিয়াকশনস পড়তে হবে। প্রথম যে বিক্রিয়া দেখো, বায়ুর সঙ্গে সাধারণ উষ্ণতায় শুষ্ক বায়ুর সঙ্গে কপারের কোনো বিক্রিয়া হয় না, কিন্তু আর্দ্র বায়ুতে যদি কপার দীর্ঘকাল ধরে ফেলে রাখা হয় তার উপর কিছু আস্তরণ পড়ে। সেটা হচ্ছে সবুজ ক্ষারকীয় কপার সালফেট হতে পারে। যদি বাতাসে সালফারের পরিমাণ বেশি থাকে তাহলে সালফেটের আস্তরণ পড়ে। সেরকম সবুজ ক্ষারকীয় কপার ক্লোরাইডের আস্তরণ পড়তে পারে। আবার অনেক সময় বায়ুর যে অক্সিজেন থাকে এবং কার্বন ডাই অক্সাইড থাকে আর জলীয় বাষ্প, এই তিনটের প্রভাবে কপারের ওপর সবুজ রঙের ক্ষারকীয় কপার কার্বনেটের আস্তরণ পড়ে, যেটা রিয়াকশন নিচে দেওয়া আছে, CuCO3 CuOH2। এটা হচ্ছে সবুজ রঙের দেখতে হয়, ক্ষারকীয় কপার কার্বনেটের আস্তরণ গঠন হয়। আর একটা হচ্ছে, যদি কপারকে শুষ্ক বায়ু বা অক্সিজেনের মধ্যে তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে কালো কিউপ্রিক অক্সাইড গঠন হয়। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই কালো কিউপ্রিক অক্সাইড বিয়োজিত হয়ে লাল রঙের কিউপ্রাস অক্সাইড গঠন করে। রিয়াকশনস রয়েছে, মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া সাধারণত কপার করে না। থার্ড হচ্ছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে কিভাবে বিক্রিয়া করে? প্রথম দুখানা রিয়াকশন হচ্ছে, একটা HCl একটা H2SO4। যদি
গাঢ় HCl বা লঘু H2SO4 এ কপার যোগ করে গরম অবস্থায় মিশ্রণের ওপর দিয়ে অক্সিজেন চালনা করা হয়, তাহলে একটা তৈরি হয় জল আর একটা তৈরি হয় কপারের লবণ। যদি HCl থাকে কপার ক্লোরাইড, যদি H2SO4 থাকে কপার সালফেট। নেক্সট রিয়াকশন হচ্ছে H2SO4 এর সঙ্গে উষ্ণ এবং গাঢ় H2SO4 এর সঙ্গে কপারের বিক্রিয়ায় কপার সালফেট এবং সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। তারপরেরগুলো হচ্ছে সব নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। প্রথম তিনটের ক্ষেত্রে খেয়াল করো নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন অবস্থা রয়েছে, যেরকম উষ্ণ গাঢ়, মধ্যম গাঢ়, অতি লঘু, শীতল। এই তিনটের অবস্থার উপর ভিত্তি করে কপার যদি বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রেই কপার নাইট্রেটের একটা লবণ তৈরি হয়, জল উৎপন্ন হয়, আর হয় নাইট্রিক অক্সাইড না হলে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, আর লাস্টের রিয়াকশনটা খেয়াল করো, সেটা হচ্ছে লোহিত তপ্ত কপারের ওপর দিয়ে যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করা হয় তখন কপার জারিত হয়ে কিউপ্রিক অক্সাইড গঠন করে। এরপর 4 নম্বর হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। সাধারণত কপার গাঢ় ক্ষার দ্রবণ, সেটা সোডিয়াম হাইড্রক্সাইড হোক বা পটাশিয়াম হাইড্রক্সাইড হোক, এদের সঙ্গে কপার কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। আর একটা হাইড্রক্সাইড এখানে রয়েছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। যদি বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণে কপার চূর্ণ ধীরে ধীরে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেটা দ্রবীভূত হয়ে কিউপ্রো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নামক একটা জটিল যৌগ উৎপন্ন করে। এই যৌগটাকে সোয়েটজার বিকারকও বলা হয় এবং এর ফলে দ্রবণের বর্ণ ঘন নীল রঙের হয়, কিউপ্রো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। নেক্সট হচ্ছে অধাতুর সঙ্গে বিক্রিয়া। উত্তপ্ত অবস্থায় কপার সরাসরি ক্লোরিন গ্যাস অথবা সালফার বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে কিউপ্রিক ক্লোরাইড এবং কপার সালফাইড দুটো যৌগ উৎপন্ন করে। যদি ক্লোরিন থাকে কিউপ্রিক ক্লোরাইড, যদি সালফার থাকে কপার সালফাইড গঠন করে। 6 নম্বর হচ্ছে কপারের বিজারণ ধর্ম। উত্তপ্ত কপার নাইট্রোজেনের অক্সাইডকে বিজারিত করে নাইট্রোজেন উৎপন্ন করে। প্রথম দুটো রিয়াকশনে দেখো নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, বিজারণ ঘটে। সেকেন্ড দুটোর ক্ষেত্রে দেখো ফেরিক লবণের দ্রবণে যদি কপার চূর্ণ যোগ করা হয় তাহলে ফেরিক লবণ ফেরাস লবণে বিজারিত হয়। তো এই ইকুয়েশনগুলো প্রমাণ করে যে কপার বিজারণে সক্ষম। 7 নম্বর হচ্ছে কপারের প্রতিস্থাপন বিক্রিয়া। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা কপারের নিচে অবস্থান করছে সেই সমস্ত ধাতুর লবণের মধ্যে যদি কপার যোগ করা হয় তাহলে সেই ধাতুগুলোকে কপার প্রতিস্থাপিত করে অধক্ষিপ্ত করে। এটা ধর্ম। যেরকম এখানে ইকুয়েশনে দেখানো হয়েছে মার্কারি আর সিলভার লবণ। প্রথমটা হচ্ছে HgCl2 মার্কারির লবণ আর সেকেন্ডেরটা হচ্ছে AgNO3 সিলভার নাইট্রেট। তো এই দুটো লবণের সঙ্গে কপারের বিক্রিয়া ঘটালে যেহেতু এদের অবস্থান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের নিচে, সে কারণে কপার এই লবণগুলো থেকে ধাতুগুলোকে বার করে এনে তাদের অধক্ষেপ ফেলে। ফলে উৎপন্ন আমরা পাচ্ছি মার্কারি এবং সিলভার, যেটা নিচে অধক্ষেপ ফেলছে। CuCl2 যেটা উৎপন্ন হচ্ছে তার রং মনে রাখবে সবুজ, কপার নাইট্রেট যেটা উৎপন্ন হচ্ছে তার রং হচ্ছে নীল। তো এগুলো হচ্ছে কপারের কিছু জেনারেল রিয়াকশনস। নেক্সট যে লিস্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে কপারের বিভিন্ন সংকর ধাতু, যেরকম পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, বেল মেটাল, গান মেটাল। এগুলোর নাম, তাদের মধ্যে উপাদান হিসেবে কোন কোন ধাতু রয়েছে সেগুলো মনে রাখতে হবে, দুটো করে ব্যবহার করে রাখবে। ব্যাস, এই হয়ে গেল কপারের সঙ্গে পরিচিতি। 3টে ধাতু সম্পর্কে তাহলে তোমরা জেনে ফেললে, অ্যালুমিনিয়াম, আয়রন আর আজকে হলো কপার। আর একটাই ধাতু রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক নিয়ে আমরা তাহলে পরের দিন পড়বো, তাহলে মেটালার্জি চ্যাপ্টারটা কমপ্লিট হবে। ঠিক আছে।
আছে, আজ তাহলে এই অবধি রইল। সকলে ভালো থেকো।